হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকালকের টিনার সম্পর্কিত যে ভিডিওটা আমি করেছিলাম তাতে বেশ কিছু কমেন্টস এসছে, যেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তার আগে বলছি, ভিডিওটা কেউ স্কিপ করো না এবং পুরো ভিডিওটা দেখো এবং আমার সঙ্গে থেকো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ অনেকেই ভুল বুঝেছো বা অনেকে ভেবেছো আমি হয়তো টিনার এগেনস্টে গিয়ে ভিডিও করছি, কিন্তু আমার তো মনে হচ্ছে না আমি কোনো ওর এগেনস্টে কিছু বলেছি বা ওকে দোষী প্রমাণিত করতে চাইছি এমন কিছু আমি বলেছি। যেটা বলেছি দেখো, আমি কিছু ক্লিয়ার করছি। যেমন ওই যে জলপাইগুড়ির কাকু কাকিমার যে কমেন্টসটা ডিলিট করার কথা আমি বলেছি, 1 নম্বর, সেটা আমি কমেন্টসটা দেখিনি। পরিষ্কার কথা, কমেন্টসটা কী করেছিল না করেছিল আমি দেখিনি, কিন্তু যারা যারা দেখেছিল তাদের ভিডিও দেখেছি এবং আমি ওর কমেন্টস বক্সে গিয়ে চেক করেছি। সবসময় তো চেক করা সম্ভব হয় না, তো চেক করে দেখেছি না ওরকম কোনো কমেন্টস নেই। তখন মনে হচ্ছে তাহলে যখন সবাই দেখেছে নিশ্চয়ই কমেন্টসটা ছিল, তাহলে ডিলিট হয়েছে। তা সেইটা নিয়েই জাস্ট একটা প্রশ্ন তুলেছি, কারণ ওনারা যেহেতু ওদের সঙ্গে খুব ইন্টিমেট ছিল এবং ওদের দুপক্ষই ওই কাকুদের ভালো ভালো এরকমই কিছু একটা বলেছিল এবং ওদের বাড়িতে যাতায়াত ছিল, দেখেছি আমরা ওই ওদের মিউচুয়াল করার জন্য দুই ফ্যামিলিতেই ওরা এসেছিল, দেখা সাক্ষাৎ করেছে। ভিতরে কি কথা হয়েছে অবশ্য করেই আমাদের দেখায়নি, দেখাবে কেন, তাই না? কি কথা হয়েছে না হয়েছে বা ওরা বুঝিয়েছেন কি বোঝাননি বা ওনারা নিজেদের মতো খেলেছেন, এই সমস্ত যা কিছু শুনেছি সেগুলো আমরা দেখিনি বা শুনিনি। একমাত্র টিনা আর টন্দীপই বলতে পারে কি হয়েছে। আর ওদের আমরা দেখেছি কখন না, যখন কিনা কিষাণুর জন্মদিন হয়েছিল তখন ওই কাকুকে আসতে দেখেছিলাম কোনো এক বন্ধুর সাথে সম্ভবত। তখন কাকিমা হয়তো আসেননি, তা অনেক দূরত্ব, সবসময় আসবে যাবেন সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে ওরা ওদের অনেক কাছের লোক, যেহেতু ওরা অনেক প্রশংসা করেছিল সেই জন্যই আমি ওদের মনে করেছিলাম ভালো লোক। এখন দেখো আজকালকার দিনে চট করে লোককে ভালো মন্দ বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। তা ওদের কাছ থেকে যখন না টিনার পক্ষ থেকে না টন্দীপের পক্ষ থেকে কোনো নেগেটিভ বার্তা পেয়েছি ওদের সম্পর্কিত, সেই জন্যই ধরে নিয়েছিলাম হয়তো যে যা বলছে বা যা শুনছি ওরা চেয়েছিলেন হয়তো জিনিসটা সেভাবে মিটমাট করতে এবং মিউচুয়ালি জিনিসটা যদি মীমাংসা হয় সেটার কথা যেটা লিখেছেন কমেন্টস বক্সে, শোনা কথা অবশ্যই আমি দেখিনি। এইটা আমার একটা ভুল হয়ে গেছে যে আমি জিনিসটা না দেখে আমি আমার ভিডিওটা করেছি কারোর কথা শুনে। এখন দেখো অনেক সময়ই আমাদের ভিডিওর সব পোর্শনগুলো দেখা হয় না, মানে ভিডিও দেখি, কমেন্টস বক্স চেক করা হয় না, কারণ টিনার কমেন্টস বক্সে তো প্রচুর কমেন্টস থাকে। দেখো ওদের ব্লগার, ওরা বড় ব্লগার, ওদের প্রচুর প্রচুর কমেন্টস থাকবে, সেইভাবে সমস্ত চেক করাটা সম্ভব হয় না সঙ্গে সঙ্গে। আমি বলেছি সঙ্গে সঙ্গে। এখন যদি কমেন্টসগুলো থেকে যায় তাহলে পরে সময় পেলে নিশ্চয়ই চেক করি। তো সেই সময় যখন পেয়েছি তখন কমেন্টসটা ছিল না, তাই স্বভাবতই মনে হয়েছে ডিলিট হলো কেন। এরকম একটা কমেন্টস ডিলিট ও তো করে না, অ্যাকচুয়ালি ও ডিলিট করে না, আমি সেইটাই কিন্তু বলেছি আমার ভিডিওতে যে ও তো করে না, তাহলে করলো কেন। যেখানে কিন্তু টন্দীপ সবসময় ওর কমেন্টস বক্সটাকে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন রাখতে চায়, কোনো নেগেটিভ কমেন্টস রাখতে চায় না। সেই রকমভাবেই আমার তুলনাটা আমিও করেছিলাম যে ও করলেও বুঝতাম, তুমি কেন। তা এইটা আমার প্রশ্ন ছিল। তখন সঙ্গে সঙ্গে আমি ওই ভিডিওটা আমি পাবলিশ করার আগেই আমাকে অনেকেই কমেন্টস করেছিল, মানে একজনই করেছিল, অনেকেই না, একজন করেছিল যে এইরকম ভিডিও কমেন্টস ডিলিট করা নিয়ে হচ্ছে, এগুলো কি করার কোনো যুক্তি আছে? কার কমেন্টস কে তার কমেন্টস বক্সে রাখবে না রাখবে এটা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার, অবভিয়াসলি এটা নিয়ে কথা বলার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত তখনই থাকে, পার্সোনাল, যখন কোনো জিনিস পাবলিক হয় না। তা ওদের এখন মানে না টিনা না টন্দীপ, ওদের কোনো জিনিস প্রাইভেট আছে। দেখো সংসারে আমি তখনই এই জিনিসটা প্রাইভেট বলতে পারবো যখন আমি জিনিসটাকে লোককে জানতে দেবো না। যখন জিনিসটা আমার মার্কেটে চলে আসবে, লোকজন জানবে, সেইটা নিয়ে কথা বলবেই, তখন আমি কখনো তাদের মুখ বন্ধ করতে পারি না যে তোমরা এটা নিয়ে বলো না, তোমরা এটা নিয়ে করো না। তাহলে এইসব বলার আগে কিন্তু আমার জিনিসটা করা বন্ধ করতে হবে। অ্যাকচুয়ালি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। আর এটা জাস্ট একটা প্রশ্ন ছিল, আমি কিন্তু কোনো দোষ গুণ এ নিয়ে বলিনি। কেন করা হলো এটা জিজ্ঞাসা করতেই পারি, কিন্তু টিনার একটাই আমার বাজে গুণ লাগে, ও কোনো কিছুর উত্তর দেয় না, কোনো কিছুর উত্তর দেয় না। এটা বললে কি এসে যাবে, এটা আমার ইচ্ছে এই কথাটাই বলতো, আমার মনে হয়েছে কমেন্টসটা রাখবো না তাই ডিলিট করেছি। কোনো কমেন্টসেরও উত্তর দেয় না, তার জন্য আমরা বলে যাই, ভাবি ওর হয়তো কোনো কিছুই গায়ে লাগে না। অ্যাকচুয়ালি এটাই কিন্তু হয়, মানুষ বলেই যাবে বলেই যাবে বলেই যাবে, কারণ অপরপক্ষ থেকে যতক্ষণ না সে ঘুরে দাঁড়াবে, বাধা দেবে, ততক্ষণ কিন্তু মানুষ ভাববেই না যে ওর সহ্য শক্তিটা শেষ হয়ে গেছে। বলেই যাবে মানে লিমিট থাকবে না।
কিন্তু ও যদি ঘুরে দাঁড়িয়ে প্রোটেস্ট করে তখন কিন্তু লোক কিছু বলার আগে মানে তার পরের ক্ষেত্র থেকেই ভাববে যে একে বলবো এটা, ওকে করবো এটা। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ খারাপ মনে করো না। এপি ব্লগসের পিয়াকে দেখো, আমি এই চ্যানেলের নাম নিয়েই বলছি, বুঝতে সবার সুবিধা হবে। দেখেছো ওকে কিছু বলা যায় না, কিন্তু তুমি আজকে একটা দোষ দেবে, ও কিন্তু কালকেই তার ক্লারিফিকেশান নিয়ে বসে যাবে। ও করুক, খারাপ করুক, ভালো করুক, মন্দ করুক, কিন্তু ওর মধ্যে একটা খুব জেদ আছে। দেখো যে গুণটা বা যে পাওয়ারটা মানুষের মধ্যে দেখবো না, সেটা যদি অ্যাপ্রিসিয়েট করে তো সেটাকে বলতেই হবে। ও কিন্তু লোককে ছাড়ে না, মানে আমি কোনো সহজলভ্য জিনিস নয় যে তোমরা আমাকে নিয়ে বলে যাবে আমি সেটাকে হজম করে নেবো। ও কিন্তু সমস্ত কথা নিয়ে বলে, এবং দেখবে ওর কমেন্টস বক্সে তাই নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে যে তুমি তো সব জিনিসেরই সব কমেন্টসের সব কিছুর কমেন্টস বলে না, মানে যে যেখানে যেভাবে কন্ট্রোভার্সি করবে বা ওকে নিয়ে কোনো প্রশ্ন তুললেই ও সেটার উত্তর দিতে বসে যায়, এটা ওর স্বভাব। আমার কিন্তু ভালো লাগে, বিশ্বাস করো, আমার কিন্তু ভালো লাগে। আমার কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয় দেখো ও কিন্তু জিনিসটা ক্লিয়ার করতে চায়। ওর কিন্তু ওর মনের ভাবটা, মানে ওকে বলে চলে যাব, ওকে একটা টোকা মেরে চলে যাব, ও ছেড়ে দেবে না, ও ছেড়ে দেওয়ার পাত্রই না এই জিনিসটা। তার জন্য কমেন্ট বক্সে দেখবে তুমি সারাক্ষণই এইসব নিয়ে বলো, তোমাকে আর এটা নিয়ে বলবোই না, এই জিনিসগুলো চলে আসে। তোমরা আমাকে নিয়ে বলতে থামছো না, আর আমি বললে আমি কখন থামবো সেটা ভাবলে তো চলবে না। মানে ও হচ্ছে লেগে থাকা পাবলিক, যে তোমরা আমায় কি জ্বালাবে, আমি তোমাকে তোমাদের ডবল জ্বালাবো, এটাই হওয়া উচিত। আমি এটাই ভাবছিলাম যে এটা যদি এই প্রকৃতির হতো, ঘটনাটা কিন্তু অন্যরকম হয়ে যেত। কি আছে, আমি বোল্ড হতেই পারি, আমি কারোর উত্তর দিতেই পারি, এখানে আইনের কি ব্যাপার আসতে পারে? হ্যাঁ, আইন নিয়ে কথা বলছি না, আমাকে তোমরা বলছো এ বলার কি মানে? আমি আমার অসুবিধা হয়েছে, আমি পারছি না, তাই আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি, এটা নিয়ে কোনো কিছু বলার নেই। হ্যাঁ, স্বামী আমাকে সেরকম ভালোবাসা দিতে পারেনি, তাই আমি অন্য ছেলের প্রতি আকৃষ্ট হয়েছি, এইটা বলতো। হ্যাঁ, আমি ছেলেকে নিয়ে অন্য একটা চিন্তাভাবনা নিশ্চয়ই কিছু করছি, ছেলের কথা আমার মনে পড়ে, ছেলের কথা ভেবে আমি কষ্ট পাই, কিন্তু কষ্ট পেলেই তো হবে না, ছেলেকে তো আমি হাতের কাছে পাচ্ছি না। যখন সময় পাবো তখন একটা সময় নিশ্চয়ই আসবে যখন আমি আমার ছেলেকে পাবো। এই যে বলা মাঝে মাঝে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলা, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে ভিউয়ার্স বা আমার হয়ে যারা বলছে তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকা মানে ফোন কলে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে ওইভাবে কন্ট্যাক্ট করি, আত্মার সঙ্গে কন্ট্যাক্টে থাকা। বুঝতে পারছো কি বলছি? আশা করি ভিউয়ার্সরা বুঝতে পারবে আমার কথাটা। কারণ আমাদের কোথায় কি চাহিদা সেটাও একটু টিনার বোঝা উচিত। ওকে সাপোর্ট করি, তো সাপোর্ট করি, ও আমার সমবয়সীও না, অনেক ছোট, বারবার বলি, কাজে একটা স্নেহ ওর উপর আছে, ভালোবাসা তো অনেক দূরের কথা, স্নেহ আছে, স্নেহর থেকে বলি মনে হয় মেয়েটা ভুল করছে, ওকে একটু শুধরে দিই। নিজের মেয়েকে যেভাবে শাসন করতে বসি, না তোর এটা ভুল হচ্ছে, প্রথমে শান্তভাবে বোঝাবার চেষ্টা করি, কিন্তু একটা সময় তো যখন বুঝতে চাইবে না, তখন তো তাকে একটু জোরের সঙ্গে, শাসনের সঙ্গে বোঝাতেই হবে। হ্যাঁ, ওর লাইফটা ওর, এটা কিন্তু আগে, আমরা ওর কেউ না। ও কিভাবে ওর লাইফটা কাটাবে, ও কিভাবে ওর নেক্সট লাইফে ডিসিশন নেবে, সেটা পুরোপুরি ওর ম্যাটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা লাইনে চলছি, সেই লাইন থেকে আমি যখন ভাবছিলাম একটা ডিভোর্সের ব্যাপারে চলছে, বলে পয়সার ওর অসুবিধা মোটেও না, বাজে খরচ হয়ে যাচ্ছে বলে ভাবছে, তখন কিনা ও উকিল চেঞ্জ করলো, সরকারি উকিল যখন পেয়েই গেছে, তাহলে তো তার পয়সার সেইভাবে অসুবিধা থাকার কথা নয়। তাহলে পয়সার না থাকলেও একটা সময়, একটা লেন্দি প্রসেসিং, এটার একটা অসুবিধা থাকলেও থাকতে পারে, কিন্তু কিছু করার নেই, আইনের ব্যবস্থাটা তো এটাই। সেখান থেকে মিউচুয়াল ডিভোর্স, তার কি শর্ত আসতে পারে এটা ভেবে কিন্তু আমরা ভয় পাচ্ছি। কারণ আমরা যেগুলো ভাবছি সেগুলোই যদি সত্যি হয়, অলরেডি হয়ে গেছে, কিমা দালাল এবং অনেকেই এটা নিয়ে শোরগোল তুলেছে, এই শর্ত রাখতে হবে, সবার নিশ্চয়ই জানা হয়ে গেছে, মা বাবার কাছে ক্ষমা চাওয়া, ছেলের অধিকার ছেড়ে দেওয়া, ভাবতে পারছো? এই দুটো যদি শর্ত ওরা রাখে, এখান থেকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে টিনা কিন্তু ছেলের অধিকারটা ছাড়েনি, বা ছেলেকে নেব এই কথাটা বলেনি, কখনো বলেনি, কারণ এটা ওর একটা টার্গেট ছিলই, না হলে ওই কথাটা, ওই শর্তটা ওরা রাখতে বলবে কেন? বুঝতে পারছো? এটা আমরাও বুঝেছি, কাজে ওই শর্তটা ওরা রাখতে বলবে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে। তখন কি হবে, তখন কি করবে? সেই জন্যই বলেছি থাক না, ডিভোর্স করার কি এত দরকার আছে? করে থাক না, কেসের মতো চলুক, সরকারি উকিল তো পেয়েই গেছে, ওর তো আর খরচ নেই, আর ওইদিকে ওদের পয়সা আছে, ওরা খরচ করুক বসে বসে, ওদের টাইমও আছে, সময় আছে, সবই করুক, সময়ের সঙ্গে চলুক, ওর মতো দাঁড়াবার চেষ্টা করুক জীবনে, নিজের মতো নিজে স্ট্রং হোক, সময়ের উপর ছেড়ে দিতে হবে। যখন আমি শ্বশুরবাড়ি থেকে ছেড়েই চলে এসেছি, তখন নিশ্চয়ই আমি ওদিকে আর ফিরে যাব না, আর তাহলে আমার এভাবে চলুক। আর যদি মনে করে না জিনিসটা ভুল হয়েছে, দুটোই তো রাস্তা আছে, আমার ভুল হয়েছে,
আমার জিনিসটা ঠিক করছি না, তাহলে বাবা মারা ঠিক করুক, কী করবে। বুঝতে পারছো কি বলছি? সব থেকে বড় কথা আমি এটা বুঝি, ওদিক দিয়ে নির্যাতন হয়েছে, সব হয়েছে। ও তো 5 বছর ছিল, দুজনের সংসার ছিল, ছেলে হয়েছে। এই যে হুট করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসা অন্য কারোর জন্য, এই জিনিসটা আমি সাপোর্ট করছি না। কারণ শ্বশুরবাড়িটা আমারও বাড়ি, সেটা আমি ছেড়ে চলে আসবো কেন? কেন চলে আসবো? কারণ আমি সেটা চলে আসার পক্ষপাতী নই। যা হবে ওখানে থেকে আমি দেখা যাবে। হ্যাঁ, প্রাণ সংশয়টা বাদ দিই, ওইটা বাদ দিই, ওটার ব্যাপারটা বলা যাচ্ছে না। ওটা হলে তো অবশ্য করেই চলে আসতে হবে, তার জন্য 498 সঙ্গে সঙ্গে করতে হতো, যেটাও করেনি। তাহলে দেখো, কথা কন্ট্রাডিক্ট করে যায়। আমি যদি এটা করি তখন ওটা করতে হতো, আমি যদি এটা করিনি তার মানে এটা করে আর আমার কোনো লাভ নেই, তাহলে এটা আমি করতাম না। আর যদি আমি শ্বশুরবাড়িতে সংসার করব কোনো সময়ও আমার মনে আসে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় বাবা মারা বসে মিটমাট করুক। মেয়ের মার অনেক কিছু করার ইয়ে থাকে, যদি মেয়ের ইচ্ছে থাকে। যেমন কিনা আমরা দেখলাম পাল ফ্যামিলির ক্ষেত্রে মা কী করলো, কীভাবে মেয়েটাকে তার শ্বশুরবাড়িতে দিয়ে আসলো। ও যদিও এদের দুজনের ঘটনা আলাদা, দুজনে দুজনকে ভালোবাসে, এটা একদম ক্লিয়ার। অন্তত মেয়েটা তো ছেলেটাকে ভালোবাসেই, সে ভালোবাসার টানে চলে গেছে, আর মা সেটাকে হেল্প করেছে, মা সেটাকে করতে। তাহলে ছেলের বাড়ি মেয়ের বাড়ি যদি বসিয়ে এতদিন সময় না খরচ করে, 4 মাথা 2 মাথা এক করে ছেলেটার উপর, ছেলেটার দিকে তোমরা ভেবে একটা কোনো জায়গায় এসো, একটা কিছু মিউচুয়ালি করো, এই জিনিসগুলো যখন এরা না করতে পারেননি, তখন আর আমরা কী করে পারবো? আর যখন সেপারেশনই থাকবে তখন সময় তো লাগবেই, তাড়াতাড়ি হবে এরকমভাবে আইনি পদক্ষেপ হয় না। এটা টাইম সাপেক্ষ ব্যাপার, কিচ্ছু করার নেই। লেন্দি প্রসেস, একটু হলেও ওয়েট করতে হবে। হোক না, এর মতো দাও, সরকারি উকিল যখন পেয়েই গেছো, নো টেনশন, চলতে থাকুক। আর নিচে দাঁড়িয়ে নাও, এই সময়টা নিজে যে পাচ্ছ এটাকে নিজের কাজে লাগাও। ভালো বুদ্ধি দেবো, খারাপ বুদ্ধি কিসের জন্য দেবো? তাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা এসে কমেন্টস করছো যে আমরা যারা টিনার হয়ে কথা বলি, টিনার এগেনস্টে কথা বললে তোমাদের মনে লাগে, মনে লাগার কোনো কারণ নেই। কারণ ভালো কাজের যেমন অ্যাপ্রিসিয়েশন আছে, খারাপ কাজের তোমার একটা খারাপ কথা তো শুনতেই হবে। যেটা ভালো নয় সেটা ভালো নয়, কীভাবে সাপোর্ট করবো বলো? ভালো কাজের কীভাবে সাপোর্ট হয়? কেউ নিজেকে খারাপ করতে যাচ্ছে, তাকে আমি কখনো বলতে পারি না হ্যাঁ হ্যাঁ করো, ওটাই করো, এটা আমি করতে পারবো না। কাজেই তার যেটা খারাপ সেটা তো আমার বলতেই হবে। যেমন এই সেকেন্ড রিলেশনটা, হ্যাঁ, তাকে আমরা চিনি না, তাকে আমরা জানি না, সেটা নিয়ে আমি কথাই বলবো না। কারণ যাকে চিনিই না, যার সম্বন্ধে জানিই না, কতগুলো অন্য ক্রিয়েটারদের সম্বন্ধে কাছে শুনে তাকে তার চরিত্র বিশ্লেষণ করার আমার কোনো প্রয়োজন নেই। ওই ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং, ওইগুলো দিয়ে মানুষকে বিচার করা সম্ভব না। দেখো, আমরা এতদিন 5 বছর ধরে টন্দীপ টিনার লাইফ তো দেখেছি, তাদের ভিলেজ লাইফ দেখেছি, বুঝেছো কেউ? আমরা বুঝেছি কেউ ওদের মনে কী আছে, ওরা কীরকম, আমরা কোনো সময় বুঝতে পেরেছি? তাহলে 5 মিনিট 2 সেকেন্ডের কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, এইগুলো দিয়ে মানুষকে যাচাই করা যায় না। আর যে থাকবে তার ব্যাপার, আমরাও থাকতে যাচ্ছি না, তোমরাও থাকতে যাচ্ছ না। টিনা থাকবে, টিনার ব্যাপার। কাজে তার যদি কেউ থাকে ফিউচার পার্টনার, তাহলে সে ঠিক করবে। কারণ সে এখনও বলেনি আমার, অবশ্য হ্যাঁ, একটা পোস্ট আমি দেখলাম ফেসবুকে, সম্ভবত 2023-এর লাস্টে, মান্থটা আমার ঠিক মনে পড়ছে না, নভেম্বর ডিসেম্বরেই হবে। ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস টিনা অলরেডি দিয়ে দিয়েছে। কার সাথে সেটা লেখেনি, তা ধরে নেব যাকে ভালোবাসে সেই সুদীপ্তই হবে। কাজে সেটা তার ডিসিশন। রিলেশনে থাকতেই পারে উইদাউট ম্যারেজ, কারণ লিগালি ম্যারেজ তো হবেই না, আর সেই বিয়ে কখনোই ভ্যালিড হবে না। কাজে সেই ভুলটা নিশ্চয়ই করবে না মানুষ। ওই জন্যই আজকাল তো ম্যাক্সিমাম লোকজন ম্যারেজের মধ্যে যেতেই চায় না, কারণ এত বেশি অধিকারবোধ জন্মে যায় বিয়ে হলেই একে অপরের উপর। তারপর আজকালকার মেয়েরা তো সেটাকে মনে করে বোঝ, সেটা থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ডিভোর্স, এই জিনিসগুলোই চলছে। তার থেকে আমি বলবো, বিয়ে করতে হয়, একবার যখন ভুল হয়ে গেছে জীবনে, পরবর্তী পদক্ষেপটা বুঝে সুঝে নিও। রিলেশনশিপ হতেই পারে, বন্ধু হতেই পারে, শুভচিন্তক হতেই পারে, কিন্তু লাইফ পার্টনার খুব টাফ ম্যাটার। লাইফ পার্টনার সারা জীবনের সঙ্গী, হোল লাইফ পার্টনার অবশ্য বলেনি, লাইফ পার্টনার, লাইফ তো একটাই, তাকে বাছাই করাটা খুব মুশকিল। তারপর তাকে সঙ্গে নিয়ে চলা, তোমাকেও ভালো হতে হবে, শুধু সে ভালো হলে তো হবে না। যাই হোক, এইটুকুই বলার ছিল আমার ভিউয়ার্সদের, আমার টিনার সম্বন্ধে, এবং টিনাকেও কিছু মেসেজ দেওয়ার মতো করে বললাম যে আমরা পাশে আছি, থাকবো না তা নয়, কারণ কিন্তু তা বলে এই নয় যে ভুলটাকে ভুল বলতে পারবো না। কাউকে খারাপ কথা তো বলছি না, বলবোও না,
কিন্তু কেন হলো বা কী জন্য হলো বা তুমি কেন এটা করলে বা কেন এটা করছো না, এইসব প্রশ্ন তো থাকবেই না? তোমরা যেমন আমাদের করে প্রশ্ন করো, আমাদেরও তো মনে অনেক প্রশ্ন থাকে। তো সেগুলো আমরা ভিডিওর মাধ্যমেই ধরবো। কারণ কমেন্টস বক্সে গিয়ে লিখে না লাভ হয় না। কারণ সবাই জানতে পারে না, সবাই দেখে না। ভিডিও থ্রু এটা বেশি ছড়ানো যায়। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। অবশ্য করেই কমেন্টস করো। কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি সব কমেন্টসের উত্তর দিতে। আর পরের ভিডিও ওয়েট করো। টাটা, বাই।